যদিও ইতিহাস রঞ্জন করা রবীন্দ্রনাথের উদ্দেশ্য নয়, সত্যজিৎ রায়ের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে সন্দীপ, নিখিলেশ এবং বিমলার চরিত্রের টাইপ ব্যাখ্যা করা বা তাদের মধ্যে দ্বন্দ্ব বিরোধ ব্যাখ্যা করা। এটাকে আপনি বলতে পারেন দ্বন্দ্বের ছবি, মানব চরিত্রে এটা ছবি বলে। শেক্সপিয়ারের নাটকগুলিতে আমরা কতগুলি কমেডি বলি, কতগুলি ট্র্যাজেডি বলি, কতগুলির নাম হচ্ছে দি হিস্টোরিস, রিচার্ড দ্য এইট, মানে হেনরি দ্য ফোর্থ, এরকম ছবি আছে। এগুলি হচ্ছে কনভেনশনাল ব্লিঙ্কার। আমি মানুষের চোখকে ভাগানোর জন্য এই কথাগুলো আমরা বলি, সেগুলি নিয়ে আমাদের যদি আমরা কোনো আপত্তি করি, এখন কিন্তু আর সেটা শুধু ব্লিঙ্কার হিসেবে থাকে না, সেটা কিন্তু একটা অবস্থান আছে। এখন আপত্তি হচ্ছে দুটো। এই কথা সত্য যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটা আধিপত্যশীল শ্রেণীর ধারণা দাঁড়িয়ে গেছে, যেটা যদি ফাহমিদুল লেখা আমি কোনো পড়ি নাই, এটা ফরাদ ভাই বললেন, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে এই ছবিতেও মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটা পজিশন নেওয়া হয়েছে, অর্থাৎ ছবিতে একটা মুক্তিযুদ্ধের ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং আমরা যারা ডমিনেন্ট যারা ছবিটা বন্ধ করে দিতে চাইছে তাদেরও একটা পজিশন আছে। তাহলে আমাদের এটা স্বীকার করা ভালো, দুই ভিন্ন পজিশন, একটা শক্তিশালী, একটা দুর্বল, একটা বাইবেলের ভাষায় বলে একটা ডেভিড আর একটা গালাইয়া, তাই না? একটা দুর্বল পক্ষ, একটা হাবিল, একটা কাবিল পক্ষ, সেটা মেনে নেই, কিন্তু দ্বন্দ্বটা আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি বলি, যদি বলতে চাই, আমার দুটো প্রশ্ন আমাদের আলোচনা করতে হবে। একটা প্রশ্ন হচ্ছে শিল্পের প্রশ্ন, এটা সিনেমা, তার সিনেমাটিক ইমাজিনেশনটা সে ফুটাতে পেরেছে কিনা। সিনেমাটা কল্পনা শক্তি, সিনেমাটা একটা মিডিয়াম যেটা ছবির মাধ্যমে কথা বলে, এবং সে আমরা যেমন কবিতা লিখে শব্দ দিয়ে লিখি, সেখানে আমরা চিত্রকল্প ফুটিয়ে তুলি, ছবি অন্যভাবে চিত্রকল্প ফোটায়, সেটা সে সঠিকভাবে করতে পেরেছে কিনা, এটার প্রশ্ন। সঠিক কাকে বলে? তাহলে ঠিক একটা মাপকাঠি মনের মধ্যে থাকতে হয়। আমরা সকলেই শেক্সপিয়ারের নামে একবার নিয়েছি, আবার শেক্সপিয়ারকে প্রায় বলে ইংল্যান্ডের শ্রেষ্ঠ শিল্পী বা নাট্যকার, এমনকি অনেকে বলে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ 5 জনের মধ্যে পড়বে। আমি এই শ্রেষ্ঠত্বের ব্যবসায় যাব না, ধরেন উনি একজন বেশ ভালো শিল্পী। কিন্তু আবার রাশিয়ার উপন্যাস লেখক টলস্টয় একজন শ্রেষ্ঠ শিল্পী অনেকে বলেন, আর টলস্টয় বলছেন শেক্সপিয়ারের নাটক আমি একটা অনুমোদন করি না। হোয়াট ইজ আর্ট? এগুলির মধ্যে অনৈতিকতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, আমি খুব সংক্ষেপে যদি বলি। কিন্তু আমরা বলি যে টলস্টয়ের এই সমালোচনা জগতের অধিকাংশ লোক গ্রাহ্য করেনি, কিন্তু টলস্টয় তবু নিজের কথা বলে গেছেন, লক্ষ্য করার বিষয়। তাহলে শিল্পকে সমালোচনার বহু মাপকাঠি আছে, টলস্টয় হলো তথাকথিত নীতির মাপকাঠি, এটাও একটা মাপকাঠি বলে মেনে নিতে অসুবিধা নেই, যেটা টলস্টয়ের মতো লোকে বলছেন। আরেকটা হচ্ছে সে ঠিকভাবে জিনিসটা করেছে, ঠিক মানে কি, অর্থাৎ জীবনের যে ধারণাকে আমি ঠিক মনে করি বা আমরা সকলে ঠিক মনে করি সেটার মতো মাপছে কিনা, তো সেই হিসেবে একটা মাপকাঠি হতে পারে, এটা হলো শিল্পের। আরেকটা হচ্ছে আমরা বলি যে আবার ইতিহাসের কথা আসছে, শিল্পের প্রশ্ন ছাড়া আরেকটা প্রশ্ন আছে, এটা নাম হচ্ছে সত্যের প্রশ্ন। এখন সত্য কি আমরা কেউ একমত হবো না। মুক্তিযুদ্ধের সত্যটা কি, যদি ন্যারেটিভ 50টা হয় তাহলে 50টাই কি সত্য? এটা আমাদের প্রশ্নকে আমি বলবো যে প্রত্যেক শিল্পকেই আরেকটা দায় মেটাতে হয়, সেটা হচ্ছে সত্যের প্রতি তার দায়। এটা কি এই ব্যাপারে কি সবাই একমত থাকবে কিনা? সবাই থাকা দরকার। শিল্পের যে সবাই যে দায়, আমি ভিন্ন ভিন্ন মত আছে। আমি সত্যের আপনি তো প্রস্তাব করতেছেন যে শিল্পের সত্যের প্রতি দায় আছে, এই ব্যাপারে সবাই একমত। আমি বলছি না, আমি আমার কথা বলছি, আমার কথা বলতে হবে। আমার একটা পদ আছে, আপনারা এখানে 50 জন যদি আমরা সবাই যদি একমত হতাম, সবাই আত্মহত্যা করার জন্য একমত হলে এখানে আর আসতে হতো না। আমরা যদি দ্বিমত করছি বলেই আমাদের আমরা হয়তো এখানে এসে আত্মহত্যা করার ব্যাপারে একমত না। আজকে যদি আমরা সবাই আত্মহত্যা করতাম তাহলে আমরা আসতাম না। আমরা বাঁচতে চাই, আমি একটা ভিন্ন কথা বলতে চাই, আপনি একটা বলতে চান। বাঁচার মানে আত্মহত্যার আগে একরকম হইতে পারে। আমরা যেটা বললাম যে আপনি যেমন বললেন যে শিল্পের দায় আছে সত্যের কাছে, এটা হচ্ছে একটা ধ্রুব ব্যাপার, কিন্তু সত্যটা নানা রকম হইতে পারে। না, আপনি আমার ফ্রেমটা বোঝেন না। আমি দুটো প্রশ্ন আলোচনা করতে চাই। একটা হচ্ছে শিল্পকে শিল্প হিসেবে আলোচনা করা যায়, আর একটা শিল্পের সাথে সত্যের সম্পর্ক লোকে যেভাবে সেটা আলোচনা, দুটো পয়েন্ট আছে, আলাদা করতে হবে। আচ্ছা বল। এইটাই তো প্রথমটা হচ্ছে কি, উনি বলেছেন, আমি সে বিষয়ে মন্তব্য করবো না সময় অভাবের জন্য, যে এটা শিল্প হিসেবে দুর্বল। কেউ হয়তো এর মধ্যে সফলতা দেখতে পারেন, তবে আমি মোর অর লেস তার সাথে একমত। ছবিটা খুব সবল শক্তি নয়, এইটার জন্য আমি একটা অ্যাপোলজি করবো। সেটা হচ্ছে কি, যারা বানিয়েছে ছবি তারা বয়সে নবীন, অভিজ্ঞতা কম, মানুষের এক্সপেরিমেন্ট করার অধিকার আছে, ছবিতে দুর্বলতা থাকতেও পারে। আর জেনারেলি ছবি মুক্তিযুদ্ধের ছবি বলেন, ঐতিহাসিক ছবি বলেন, অথবা মানবের মনের যে দ্বন্দ্বের ছবি বলেন, কোনো দিক থেকে এটা কোনো শক্তভাবে দ্বন্দ্বটা ফোটাতে পারেনি। আমরা ঐতিহাসিক উদাহরণ দিয়ে বলি, যেমন গ্রিক নাটককারদের মধ্যে সোফোক্লিসের নাম সকলেই বলে, এটা হচ্ছে গ্রিক নাট্যের একটা নাটকের উদাহরণ, ইডিপাস, অ্যান্টিগনি, এগুলো। ওখানে যে মানুষের দ্বন্দ্ব প্রবলভাবে ফুটেছে, যেই জন্য যেগুলিকে আমরা চিরকাল স্মরণ করি, সেরকম কিছু ফোটাতে পারেনি। আমি অত কঠোর মাপকাঠি ব্যবহার করতে চাই না। সাধারণ যে দ্বন্দ্বের ছবি হিসেবে খুব একটি দ্বন্দ্বটা ফোটেনি, এখানে কোনো দ্বন্দ্ব নাই, কত কাল্পনিক দ্বন্দ্ব করা হচ্ছে। মেহের নামক একটা মেয়ের মনের মধ্যে হচ্ছে, সে নিজে বলছে আমি কি দালাল, ডায়েরির মধ্যে লিখছে, 18 বছরের মেয়ের মধ্যে হতে পারে, সে নিজে বলতেছে আমি কি এখানে পাকিস্তানের সাথে প্রেম করছি, আমি কি দালাল, সে একটা সেলফ কোয়েশ্চেনে গেছে। বিশেষ করে এখানে একটা কথা সকলে বাদ দিচ্ছি আমরা, এটা শুরুতেই বলা উচিত ছিল। এই ছবিটা দেখার পর আমি আবাদুরের উপন্যাসটা পড়েছি, গুলমোহর রিপাবলিক। ছবিটা মোটামুটি আবাদুরের উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে।
সেটা যদিও স্বীকৃতিটা প্রত্যক্ষ নাই, শুধু আছে চিত্রনাট্য আবাদুর / রুবাইয়া, কিন্তু এটা বলা ঠিক হয় নাই। এটার মধ্যে প্রথমে একটা আমি বলবো চুরির ঘটনা ঘটেছে। এটা 99% আবাদুরের উপন্যাস। শুধু ডিটেলস, এটা যে সত্যজিৎ রায় নিজেও যদি নিজের চিত্রনাট্য নিয়ে ছবি তুলতে যান, স্পটের মধ্যে চেঞ্জ হয়ে যায়, শুটিংয়ের সময় চেঞ্জ হয়ে যায়। সেরকম কিছু শুটিং অ্যান্ড চিত্রনাট্যের যে ব্যবধান, মানে বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস, এরকম কিছু কিছু পরিবর্তন হয়েছে। এবারের উপন্যাসটা পড়লে বোঝা যায় যে এই উপন্যাসের মর্মটা কি ছিল এবং ছবি তাকে কোথাও কোথাও আপোষ করতে চেয়েছে। আমি মনে করি ভবিষ্যৎ আলোচকদের দায় পড়বে এটাও দেখা, ওবায়দুর রহমানের উপন্যাসের সাথে মিলিয়ে দেখা। ওবায়দুর রহমানের উপন্যাসে যে কথাগুলো আছে সেগুলোতে মাঝে মাঝে এখানে আপোষ করা হয়েছে। সেখানে সালমা চরিত্র আছে, সেখানে মেহের আছে, সেখানে ওয়াসিম খান আছে, সমস্ত নানাজান আছে, এবং মুক্তিযোদ্ধা সুমন আছে, শিমুল আছে, সবই আছে। এবাদুর সেখানে যেখানে অনেকটা পরিষ্কারভাবে দেখিয়েছে, এবাদুরের পজিশনটা হচ্ছে পরিষ্কার করে দেখানো, এটা কোট আনকোট মুক্তিযুদ্ধ বিরোধী, এটা পরিচ্ছন্ন। ছবিতে কিছু কিছু আপোষ করে মুক্তিযুদ্ধের সাথে আপোষ করার চেষ্টা হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধী মানে কি? মানে এই ছবিটার ডিসকোর্সটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে ডমিনেন্ট ভার্সনটা আছে সেটাকে আক্রমণ করা। সেই আক্রমণটা এবাদুর সফলভাবে করতে পারেনি। ছবিটা তার চেয়ে একটু ভালোভাবে করেছে। আমি দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি। তো সেই জন্য এবাদুরকে প্রথমে কৃতিত্ব দেওয়া উচিত এই ছবির মূল ভাবের উদ্ভোক্তা হিসেবে। এবং হুবহু মোরলেস তারই এটা ব্যবহার করছিল, ফ্রেমওয়ার্কটা ছাড়া। এটা যুদ্ধ শিশু যে আসছে এটা ছাড়া বাকি সব ছবির ভিতরে কাহিনী একই। যুদ্ধের সময় যে কাহিনীটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে এটা সম্পূর্ণ এবাদুরের উপন্যাস থেকে, শুধু ফ্রেমটা বাইরে থেকে করেছে। যাও, আমি যেটা সত্যের প্রতি দায় বলছি সেটা দিয়ে বলি আর কি। শিল্পের কথা আপনারা শিল্পীরা আছেন, আলোচনা করবেন। আমি শিল্প খুব বেশি বুঝি না, সেই জন্য আমি একটু ইতিহাসের ছাত্র যে হিসেবে আমি বলবো যে দু একটা জিনিস আমি লক্ষ্য করেছি। সত্যের প্রতি দায় যেভাবেই হোক এই ছবিতে ভয়ানকভাবে বিঘ্নিত হয়েছে। মুক্তিযুদ্ধের যতগুলি পসিবল ভার্সন আছে, যত সমালোচনা, সবগুলো মিলিয়ে আমি বলবো এটা নিয়েছে পাকিস্তানের তরফ থেকে যদি কেউ আজকে আপনি দায়িত্ব দিতেন, অথবা আজকে যাদের যুদ্ধাপরাধীগুলো অভিযুক্ত করা হচ্ছে তাদের কাউকে যদি দায়িত্ব সুযোগ দিতেন বাংলাদেশের একটা ছবি বানান, তারা এর চেয়ে খারাপ ছবি বানাতে পারতো না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বানাতে পারতো না। ইট ইজ এন ইনভেক্টিভ। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এটা একটা ম্যানিফেস্টোর মতো ছবি। কোথায় কোথায় আমি উদাহরণ দিই। ছবি যখন শুরু হয় একটা মিথ্যা কথা দিয়ে শুরু হয়, ভয়েস ওভারে বলে এবং ম্যাপের মধ্যে আসে, বলা হচ্ছে কি ইন 1947 colonialism in South Asia ended। এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। এটা কে দিচ্ছে? পরিচালক দিচ্ছে বা ছবির পক্ষ থেকে, মানে বলছে এইটা হচ্ছে গেজ, ছবির দৃষ্টি ঠিক করছে। তবে ম্যাপ থেকে দেখেন বলে ইস্ট পাকিস্তান এন্ড ওয়েস্ট পাকিস্তান ওয়ার কার্ভড আউট অফ ব্রিটিশ ইন্ডিয়া এন্ড দে ড্রিফটেড অ্যাওয়ে ফ্রম ইচ আদার। আমার স্মৃতি থেকে বলছি আমি, আমার কাছে চিত্রনাট্য নাই। পূর্ব এবং পশ্চিম পাকিস্তান পরস্পরের কাছে দূরে সরে যায়। আমি মনে করি এটা মিস স্টেটমেন্ট ইতিহাসে, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা। কারণ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পরস্পরের কাছে দূরে সরে যায় নাই। এই সম্পর্কটা ছিল একটা অংশকে আরেকটা অংশ কর্তৃক ঔপনিবেশিক কায়দায় শোষণ করা। এইটা আমি মনে করি, আমার মন্তব্য, ছবির সাথে আমি দ্বিমত করি। আমার সাথে সবার একমত হবে আমি এটা বিশ্বাস করি না। 2 নম্বর হলো তারপরে ছবিতে যে মূল ন্যারেটিভ দেখানো হয়, বারবার বলা হচ্ছে এটা যুদ্ধ, কোথাও মুক্তিযুদ্ধ কথাটা নাই। মনে হয় কি যদি ফ্রান্স এবং জার্মানির মধ্যে বহু যুদ্ধ হয়েছে ইউরোপে, একবার ফ্রান্স জার্মানি দখল করেছে, একবার জার্মানি ফ্রান্স দখল করেছে, এরকম ঘটনা বারবার ঘটেছে, তাদের মধ্যে যুদ্ধ বলা যায়। এবং ফরাসি দেশে একটা মেয়ের সাথে জার্মানির একটা মেয়ে হতে পারে। কিন্তু আমি মনে এখানে যে মূল সত্যটাকে অস্বীকার করা হয়েছে সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সম্পর্ক এবং পাশাপাশি দুই দেশের সম্পর্ক না। আজকে ভারত পাকিস্তান যুদ্ধ হইতো পশ্চিম সীমান্তে, ওইরকম হতো। এইটা ছিল একটা ঔপনিবেশিক বা প্রভু শক্তি যে অপর দেশ দখল করে তার সাথে আরেকজনের দেশ দখল করে যুদ্ধ করার সামিল। যদিও আমরা পলিটিক্যাল একটা রাষ্ট্রে ছিলাম, এটা ছিল ফিকশন যে আমরা স্বাধীন ছিলাম। কাজে সেইখানে প্রভু এবং ভৃত্যের মধ্যে যে সম্পর্ক, যেটার কথা ফ্রান্স ফানো আলোচনা করেছেন, যে একটা প্রভুর পুরুষের সাথে যদি দাসের মেয়ে কালো আওরত যখন সাদা প্রভুর প্রেমে পড়ে, যে ঘটনা ঘটেছে সেটা এখানে ঘটেছে। আমি বলি না যে এই ধরনের ঘটনা ঘটে না। ফ্রান্স ফানো এরকম 2টো উপন্যাস নিয়ে আলোচনা করছেন তার ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক বইয়ের 2য় অধ্যায়ে। 2জনের উপন্যাস, একটা মায়ত কাপেশা নামক একজন মার্তিনিকান উপন্যাসিকার উপন্যাস, আর একটা সেনেগালের আবদুল্লাহ সাজি বলে একজন লোকের একটা উপন্যাস নিনি। 2টার মধ্যে হচ্ছে কি কালো মেয়েরা বলে কি আমি কোনোদিন আর মানে কালো ছেলে বিয়ে করবো না, কারণ প্রভু দেশের ছেলে ছাড়া সে বিয়ে করবে না, এই যে শপথ করে, এটাকে ফ্রান্স ফানো তুলোধুলো করে সমালোচনা করছে, আপনারা জানেন সেটা। তা আমি বলছি যে এইখানে প্রেমের যে চিত্র হয়েছে, একটা মেহেরের পক্ষে ওয়াসিম খানের প্রেমে পড়া অসম্ভব নয়, সত্য করে, কিন্তু এই প্রেমের যে প্রতীকী তাৎপর্য দিতে চেয়েছে, আমি এখন শান্তির বাণী দেবো, আমরা আবার রিউনাইট করবো, এগুলির এর মূল কথা হচ্ছে কি সম্পর্কের মূল অনুমানটা ছিল এই যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্ক ছিল সমতা ভিত্তিক, এরা দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, দে ড্রিফটেড ফ্রম ইচ আদার। এটা হচ্ছে ছবির মূল থিম সং। মানে এটা আপনি কিসের মধ্য দিয়ে ছবিতে দেখলাম? আমি শুরু এটা ছবির যখন ভয়েস ওভারে বলছে এবং গোটা ছবিতে সেটাকে রিয়েলাইজ করেছে।
রিলেশনশিপ যদিও ওখান থেকে সে বালুচ শূন্য বলে তাকে রাখা হয়েছে, তাকে প্রতিনিধি করা হয়েছে গোটা পাকিস্তানের প্রতিনিধি করা হয়েছে তাকে, আর বাংলাদেশের প্রতিনিধি করা হয়েছে ধরেন সে মেহেরকে। তার মধ্যে যে মেহেরের সাথে ওয়াসিমের প্রেম হচ্ছে এই ছবির একটা মনে করলেন মনে হচ্ছে এটা একটা ফালক্রাম, এটা হলো তার মেইন অ্যাক্সিস, ছবির চতুর্দিকে আবর্তিত হয়। এবং 38 বছর পর্যন্ত সে যে একা আছে, ঢাকা শহরে একা থাকে এই স্কাল্পচার যিনি জয়া যে অভিনয়টা করেছেন, এবং তার মনের মধ্যে এখনো সেই স্মৃতি, সেই দুঃসহ স্মৃতি, সেই ওয়াসিমকে যে নৌকায় তুলে দিয়েছে, ত্যাগ করেছে, সেটা যায়নি। ফলে এটাকে ছবির অ্যাক্সিস ধরা যায়, ঘটনা ধরার অ্যাক্সিস, এর ইতিহাস বা প্রেমের কাহিনী তাতে কিছু আসে যায় না। তাতে বোঝা যাচ্ছে আমি যে গোটা ছবিটা হচ্ছে বেসড অন এ মিস রিপ্রেজেন্টেশন। একটা সেকেন্ড মাঝখানে বলিনি, পর ভুলে যাবো। সেটা হলো যে ফ্রান্স ফানোর যেমন আপনি বললেন যে ওরা সাদা ছেলে ছাড়া বিয়ে করবেই না, মেহেরের কিন্তু এরকম নাই যে সে পাকিস্তানি ছেলে ছাড়া বিয়ে করবেই না, করার দরকার নাই। আমি বলছি যে উপন্যাসের রিলেশনশিপটা হচ্ছে ওই রকম। এখানে রিলেশনটা নিশ্চয়ই সে তাকে নকল করে না, এটা তো নিউ ভার্সন। এই ভার্সনটা হচ্ছে মেয়েটা একটু খ্যাপাটে ধরনের, শহর থেকে আসছে, তার কিছু বা তার যুদ্ধ ভালো লাগে না। কি সে দেখছে উপন্যাসে আছে বাদুরের পরে দেখেন, সে দেখেছে মানুষের মাথা থেতলে ফেলেছে, কেটে ফেলেছে, এইগুলো সে ঢাকার থেকে দেখে গ্রামে নানা বাড়িতে গেছে। তারপরে সে বলছে যুদ্ধ ভালো লাগে না। মানুষের মাথা থেতলে ফেলাটা, মেরে ফেলাটা সে কি পাকিস্তানিরা মেরেছে নাকি বাঙালিরা মেরেছে এই বিষয়ে কোনো উল্লেখ নাই। কিন্তু এবাদুরের উপন্যাস এটা পরিষ্কার ছিল, ওখানে এটা পরিষ্কার নাই। আমি এবাদুর পরিষ্কার আর 3টা ঘটনা আপনাকে বলি, তাহলে সব দ্রুত বুঝতে পারবেন। নীলা ফ্ল্যাশব্যাকে 2বার দেখানো হয় যে নীলা বলছে না আমি সন্তান চাই না। এবাদুর উপন্যাসে তার বিপরীতটা। এবার ওখানে যখন বলা হয় নীলাকে বলা হয় আপনার স্বামীর মারা তারা বলছে, মেহেরের মারা বলছে তুমি অ্যাবর্শন করো, 3 মাস হয়ে গেছে বাচ্চা, তখন সে বলে না আমি সন্তান চাই। উপন্যাসের ছবির পার্থক্যটা বলছি। তারপরে বলছি কি তখন মীরা অত কোন একজনের মা, স্বামীর মা, আমার তো মুখস্থ নেই, বই খুলে 72 পৃষ্ঠা আছে দেখতে পাবেন, বলতেছে এবাদুরের বইতে, সে বলছে তোমার পেটে ওই যে হারামজাদা রক্ত চোষা ওটাকে ধ্বংস করতে হবে, কারণ এটা পাকিস্তানিদের পয়দা। সে বলছে নো আমি সন্তান চাই। অথচ ছবিতে দেখাইছে ফ্ল্যাশব্যাকে না আমি সন্তান চাই না, এরকম একটা দৃশ্য দেখায়, মানে 30 সেকেন্ডের জন্য। আপনি লক্ষ্য করছেন এরকম বিভিন্ন জায়গায় ছবি এবং উপন্যাসের মধ্যে পার্থক্য আছে। তাতে দেখা যাচ্ছে কি, এবং মেহের যখন ঢাকা শহর থেকে হত্যাকাণ্ড দেখে যায়, তারপরে গ্রামে গিয়ে বলে আমার এই যুদ্ধ ভালো লাগে না, লক্ষ্য করা বিষয়। এবং তার খালাতো বোনকে যে রেপ করা হয়েছে সেটা সে ওখানে জানে, উপন্যাসে ফিল্মে সেটাকে একটু অবলিটারেট করা হয়েছে, একটু হালকা করে দেওয়া হয়েছে। এবং তাতে দেখানো হয়েছে সেই মেয়ে ডিয়ার ডায়েরি লেখে, ধরেন এটা একটা ন্যারেটিভ টেকনিক। সে যেভাবে যুদ্ধকে দেখছে সেটা হচ্ছে সম্পূর্ণ অ্যাপলিটিক্যাল। বর্তমানে যে প্রেজেন্ট ডে মিডল ক্লাস ইন বাংলাদেশ, যাদের আধিপত্যশীল শ্রেণীর ধারণা মুক্তিযুদ্ধকে এটা নেগেট করতেছে, সে হচ্ছে সেই শ্রেণীর মেয়ে। এবাদুরের সাথে আমার পরিচয় আছে বলে তার উপন্যাস আমি পড়েছি। এবাদুরের যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বা তার যে শ্রেণী চরিত্র, এই ক্যারেক্টারটা সেই শ্রেণী চরিত্রেরই। সেখানে অনেক চরিত্রের নাম আছে উপন্যাসের মধ্যে, রেহানুমা আহমেদ, ব্রাত্য রাইসু, সাখাওয়াত টিপু, সলিমুল্লাহ খান, সব নাম আছে কিন্তু ওই চরিত্রের মধ্যে, উপন্যাসের মধ্যে। এবং আহমদ সামা নামও ব্যবহার করেছে। আমি যে আরেকটা সেই ছবিতে আমার আপত্ত, ইট ইজ এ টোটাল মিসরিপ্রেজেন্টেশন অফ আহমদ সাবাস পজিশন। আহমদ সাহা মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে বক্তব্য বিভিন্ন বইতে আছে, বেহাত বেকুল 1971 বইতে আছে, আহমদ সাহা মুক্তিযুদ্ধের বর্তমান যে আধিপত্যশীল ডিসকোর্স তার অত্যন্ত আমি বললাম গাঢ় এবং কড়া সমালোচক। সেটাকে সম্পূর্ণ ভুল কাজে ব্যবহার করেছে এবাদুর তার উপন্যাসের শুরুতে। আবার সবাই একটা কথা দিয়ে শুরু করতেছি, ফিল্মের মধ্যে সবাইকে ক্রেডিট লাইনের মধ্যে ক্রেডিট দেওয়া হয়েছে। আমি মনে করি এইগুলি ইনটলারেবল মিসইউজ অফ সামওয়ানস লিগ্যাসি, কারণ সত্যের সাথে তার লেশ মাত্র সম্পর্ক নাই। এই ছবির আইডিয়ার সাথে আহমদ সাহেবের আইডিয়ার কোনো সম্পর্ক নাই। আহমদ সাহেব বলছে বাঙালি মুসলমান যাদেরকে বাঙালির একটা নতুন সম্পর্ক, বাঙালিয়ানার একটি নতুন সংজ্ঞা তৈরি করতে হবে। আহমদ সাহেব বাঙালিরা হচ্ছে শরাফতি মুসলমানরা নয়। আহমদ সাহেব বাঙালিরা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছে এদেশের মাটির সন্তান। এখানে খাজা সাহেব বা খনকার সাহেব তার প্রতিনিধিত্ব মোটেও করেন না। কিন্তু এই উপন্যাসে বাঙালি মুসলমান বলতে খাজা সাহেব আর খনকার সাহেবকে বোঝানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডিসকোর্সের মধ্যে একটা ক্লাস ডিসকোর্স আছে। এই ছবি সম্পূর্ণই একটা সামন্তবাদী ডিসকোর্স থেকেই, আমি বলি এটা প্রো আপার ক্লাস। এটা মুসলিম লীগও না আওয়ামী লীগও নয়, এটা হচ্ছে আলিগড় ডিসকোর্স, লাহোর ডিসকোর্স, কলকাতা ঢাকা ডিসকোর্স, এটা থেকে তৈরি করা হয়েছে। তো সেটি আমি বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্ভাব্য নানা পক্ষ আছে। মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ঘটনা নয়, এর পক্ষেও লোক ছিল দেশে, বিপক্ষেও লোক ছিল। কিছু লোক রাজাকার হয়েছিল, পাকিস্তানের সমর্থন করেছিল, কিছু লোক যুদ্ধ করেছিল, এগুলো সত্য কথা। কিন্তু আমরা বলি মেজরিটি লোক 1970 আওয়ামী লীগকে ভোট দিয়েছিল সেটা নয়। মেজরিটি লোক যদি এই মুক্তিযুদ্ধে যোগ না দিত, সরকার হিসেবে 2.5 লক্ষ লোক মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছে বা ভারত থেকে ট্রেনিং করেছে। দেশে আমি বলবো তার চেয়ে কমকে 4 গুণ বেশি লোক ছিল যারা লড়াই করেছে। সেই হিসাবে আমাদের 10 লক্ষ 12 লক্ষ যদি কোনো লোক লড়াই করে থাকে এই জনপদ থেকে, এটা জনপ্রিয় যুদ্ধ। আমরা বলবো এটা পিপলস ওয়ার, অ্যান্টি কলোনিয়াল ওয়ার।
পাকিস্তানের যে যুদ্ধটা ছিল কলোনিয়াল ইম্পোজিশন, কলোনিয়াল ওয়ার, আর আমাদের ছিল লিবারেশন ওয়ার। ফ্রম এনি পয়েন্ট অফ ভিউ, আমি বলবো এনি মানে বাংলাদেশে আপনি সার্ভে করলে এনি পয়েন্ট অফ ভিউতে পাবেন, শুধু আওয়ামী লীগ পয়েন্ট অফ ভিউ নয়, নন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধারা বলবে ইটস পিপলস ওয়ার। এবং এটার মধ্যে কি আপনি সলিমে মনে করেন যে এই সিনেমা দিয়ে সেই পিপলস ওয়ারকে আসলে ইয়ে করা হয়, বিরোধিতা করা হয়? এই ছবিতে অ্যাসাম্পশন সেটা হচ্ছে, এই ছবিটার অ্যাসাম্পশন হচ্ছে ইট ওয়াজ ওয়ার বিটুইন টু ইকুয়াল পিপল হু মিসআন্ডারস্টুড ইচ আদার, ইটস এ ওয়ার অফ মিসআন্ডারস্ট্যান্ডিং। ভাই ভাই না, শেষে যখন মিসইউজ করে ফয়েজ আহমদ ফয়েজের গানটা গাওয়া হলো, যেন মনে হয় আমরা গিয়ে লাহোরে রক্তপাত করে আসছি আর লাহোরে ঢাকা এসে রক্তপাত করে আসছি, বাট দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। আবার কবে সবুজ হবে? ঢাকা থেকে ফেরার পরে এই যে 1974 সনে যে মানে গানটা লিখলেন, যেটা গজল আকারে দেওয়া হলো এখানে, ঢাকা সো ওয়াপেস পের, এই গানের মধ্যে মনে হইতে পারে যেন এটা দুই ভাইয়ের মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এখন আমরা আবার গলাগলি করি। আমার কাছে এই পত্রে আমরা দ্বিমত করতে পারি, আমি পরিষ্কার বলছি, আমার পজিশনটা বলছি, 1971 war is a colonial war, a colonial war of West Pakistan or West Pakistani bourgeoisie or Punjabi, আমরা নাম করতে পারি, even it's a new colonial war, এর পিছনে আমেরিকানরা ছিল আর বাংলাদেশের লোকরা ছিল তখন আক্রান্ত, বাংলাদেশের বুর্জোয়াদের নেতৃত্ব হতে পারে এই যুদ্ধ, বাট নেভারদিলেস দিস ওয়াজ এ পিপলস ওয়ার ফ্রম বাংলাদেশ পয়েন্ট অফ ভিউ। এই যুদ্ধ, এই ছবিতে এই মূল জিনিসটাকে সম্পূর্ণ ভুলভাবে রিপ্রেজেন্ট করে বলা হয়েছে ইট ওয়াজ এ ওয়ার বিটুইন টু ইকুয়াল পিপলস। এটা ঠিক নয়, দে ডিড নট ড্রিফট অন ইচ আদার, ওয়ান ওয়াজ ইম্পোজড অন দ্য আদার। এই জিনিসটা যদি ভিতরে যে মুক্তিযুদ্ধের যে ব্যাপার ওরা দেখাচ্ছে, যেভাবেই হোক দেখাচ্ছে, সেখানে তো সেটা পিপলস ওয়ার হিসেবেই আছে, মুক্তিযোদ্ধারা যে চেষ্টা করতেছে সেটা কি না? মুক্তিযুদ্ধ যখন 3-4টা যে চরিত্র দেখা হয়েছে কি ইট ইজ এ কনফিউজড ওয়ার, মুক্তিযুদ্ধের ওয়ার হিসেবে দেখানো হয় নাই।